তবে তোমাদের ওখান থেকে আমি আমার বাবা মাকে উদ্ধার করে নিয়েই যাবো নিয়েই যাবো। কবে তুই আসবি বাবা? কবে আমাদের জীবনে কবে সুখ শান্তি ফিরে আসবে? সব যে শেষ হয়ে গেল বাবা, কথা রাখলি না। আর তোর সেই প্রাণের বিয়া মানসিক আমি আপনার কাজ আপনার মতো দেবী মাকে ছিড়ি কোথাও যাবো না মা, কোথাও যাবো না। কথা দেওয়া আর কথা রাখার মধ্যে
রোজগারের থেকেও বেশি। আমার বাড়ির কুকুরটা যা খায় আপনার ছেলে তার চোখেও দেখেনি। এই কথা জানার পরেও সেই ছেলেকে লেলিয়ে দিয়েছেন আমার মেয়ের পেছনে। আমার কোটি কোটি টাকা থেকে আপনার যদি এতই লোভ হয় তাহলে মায়ের বেটায় মিলে একটা ভিক্ষার পাত্র নিয়ে আমার বাড়ির দরজার সামনে এসে দাঁড়ান না। মেজাজ যদি ভালো থাকে কিছু ভিক্ষাটা দিয়েও দিতে পারি, তবু আপনার ওই ভিখারি ছেলের সাথে আমার মেয়ের বিয়ে কখনো দেব না। মনে রাখবেন, বেড়ালের সাধনায় যেরকম সোনার শেকল ছেড়ে না, সেরকম বামুন হয়েও ওই চাঁদে হাত দেওয়া যায় না। না না না, আমার ছেলে কখনো বেজন্ম হতে পারে না, আর সে ভিখারিও নয়। আমার ছেলে এসে এসে তোমরা কি কি বলতে চাও? তোমরা তোমার কুড়ির জন্য আমাদের কতদিন না খেয়ে যেতে হবে। সন্তান কুড়িতে মানুষ করতে হতে পারে মায়ের মতন মা। বুঝেছ? বুঝেছি রে বাবা, বুঝেছি। আমি তোর কথা মর্মে মর্মে বুঝেছি। আর শুধু আমি নয়, এই সমাজ সংসারের প্রত্যেকটা মায় বুঝেছে যে তাদের গর্ভজাত সন্তান মা মা আর তোমাকে এ বাড়িতে তোমাকে আর ঝিয়ের মতো কাজ করতে হবে না। আমি তোমার জন্য বৌমা নিয়ে এসেছি। এখন থেকে সেই এ বাড়ির সমস্ত কাজ করবে। তুমি খুশি তো মা? মা ও মা, না, তোরা কেউ আমাকে মা বলে ডাকিস না। আমি তোদের মতন মহান ছেলের মা হতে পারবো না। আমার মতন হতভাগিনী কখনোই তোদের মতন মহান ছেলের মা হতে পারে না। তাই শিক্ষিত সমাজে শিক্ষিত ছেলেদের বুকে আমার মতন হতভাগিনী সৌভাগ্যবতীর কথা অক্ষরে অক্ষরে লেখা থাকে। আরে বাবা, দাদি বাবা কি হচ্ছে? হাস করাচ্ছে সেটা কুড়ে ঘর যাই হোক না কেন, আমার কাছে সেটা হচ্ছে একটা স্বর্গ। আর সেই স্বর্গের সাথে একবার খুদগুলো খাবো আর আমি আমার ভাস্করের বুকে মাথি বলবো, মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। রাগি জানা তুমি নাও তুলি নয়ন, আর মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। স্বর্গের নন্দন কারণে শোভা পাক, কিন্তু আমাকে এভাবে ডেকে পাঠাবার কারণ কি? এতদিন পরে এই প্রশ্নের উত্তর আমাকে দিতে হবে। না দিলে জানবো কি করে যে আপনি কি চান? আমি যদি তোমার একটু ভালোবাসা চাই ভাস্কর, কারণ আমি যে তোমাকে ভীষণ ভীষণ ভালোবাসি। অসম্ভব!
স্বপ্ন দেখার অভ্যাস আমার নেই, যা কোনোদিনই সম্ভব নয়। কেন সম্ভব না? তেল আর জল একসঙ্গে মেশে না বলে। আপনি ব্রাহ্মণের মেয়ে আর আমি অব্রাহ্মণ। আপনি অর্থবান পিতার আলো করা আর আমি এক পথের পাশে পড়ে থাকা এক সামান্য নুড়ি পাথর মাত্র। ওই পাথরটাকেই আমি তুলে নিয়ে শালিগ্রাম শিলা প্রতিষ্ঠা করবো ভাস্কর। আর আপনার পিতার আর্থিক কৌলিন্য আর বংশমর্যাদা থেকে বাধার প্রাচীর হয়ে দাঁড়াবে। সব বাধার প্রাচীর কি আমার প্রবৃত্ত ভালোবাসার জোরে আমি অতিক্রম করি তোমার কাছেই আমি পৌঁছাবো। আপনি ক্ষমা করে মানসী দেবী। না না, আপনি নয়, বলো তুমি। তুমি? হ্যাঁ, আজ থেকে আমি তোমার আদর্শে আর ভালোবাসায় ধন্য। তাই আজ থেকে তুমি আমাকে শুধু বলবি আমি তোমার মানুষই, মানে মানা। মানা? আজ থেকে মানা শুধু তোমার প্রেমে বলবি। হ্যাঁ ভাস্কর, তোমার শেখানো কথা দিয়ে আমি বলছি, মানুষের দেবতা যদি মনের মন্দির হয়, আর তাহলে সেই মনের অন্তরটা তো দেব বিগ্রহ। আর সেই দেব বিগ্রহকে আর হাজার হাজার নরনারায়ণকে সাক্ষী রেখে আমি বলছি আজ থেকে তুমি হচ্ছে আমার স্বামী। হ্যাঁ, তুমি আমার স্বামী। আমার অন্তরের অন্তঃস্থলনীর কথা, যার কোনো সামাজিক স্বীকৃতি নেই, নেই কোনো আইনের বন্ধন, তবু আমাদের এই গোপন সম্পর্কটা নিয়ে আমি তোমাকে বলছি, তুমি আমার জীবন সাথী, তোমায় আমি ভালোবাসি। তুমি আমার সূর্য সোনা, তুমি যে চাঁদের হাসি, তুমি আমার জীবন সাথী, তোমায় আমি ভালোবাসি। তুমি আমার সূর্য সোনা, তুমি যে চাঁদের, তুমি আমার জীবন সাথী, তোমায় আমি ভালোবাসি। তুমি আমার সূর্য সোনা, তুমি যে চাঁদের হাসি। ভাস্কর, সত্যি বলছি ভাস্কর, আজ থেকে আমি আর তুমি হচ্ছে স্বামী স্ত্রী। আমাদের কেউ কোনো বন্ধনে আলাদা করতে পারবেই না। মানা, তোমার খেলার ছলে স্বামীত্বের বরণ আজ থেকে আমার কাছে পবিত্র এক বন্ধন হয়ে রইল। জানি না আগামী দিনে সত্যি আমি তোমার খেলা ঘরের স্বামীত্বে পরিণত হব কিনা, তবু আমি কথা দিলাম মানা, তোমাকে আমি আমার হৃদয় সিংহাসনে একমাত্র রানী করব। তাই তুমি আমায় ত্যাগ করলেও আমি তোমায় কোনোদিন ত্যাগ করবো না মানা। ভাস্কর, আমার হৃদয়ের বেদিমূলে এই চিরন্তর সম্পর্ক আজ থেকে স্বর্ণাক্ষরে লেখা থাকবে, আমরা স্বামী আর স্ত্রী। উচ্চ স্বার্থ বা আত্মসুখের ময়ে কোনোদিন এই সম্পর্কের বন্ধন ছিঁড়ে ফেলো না মানা, ছিঁড়ে ফেলো না। এতেও তুমি আমাকে অবিশ্বাস করলে ভাস্কর। বেশ, তোমাকে আমি বুঝিয়ে দেবো ভাস্কর যে তুমি আমার খেলা ঘরের স্বামী নয় ভাস্কর, তুমি আমার একমাত্র প্রাণীর দেবতা। তাই তো তোমাকে নিয়ে আমি বলি ভালোবাসা জীবন থেকে অনেক বড়, ভালোবেসে আমার জীবন ধন্য করো। ভালোবাসা জীবন থেকে অনেক বড়,
হ্যাঁ কর্তা। ওই পড়ার চ্যাংড়া ছেলে ভাস্করকে। আগে হ্যাঁ কর্তা, ওই রকম তো শুনলুম। আগুন জ্বালা দেবো। তুই শালা আমার চাকর হয়ে তুই ওরম শুনবি কেন? যা মেয়েটিকে বলে আয়, ওকে ওই ভিখারি ভাস্করের বাড়ি যেতে হবে না। এই মেয়েটা যাবে একটা পেল্লার বাড়িতে, নিতাই চন্দ্র চাকলাদারের বাড়ি যাবে। ওরে বাবারে, আমি পারবো না। ওই সামনে দাঁড়িয়ে গেলে সে আমাকে হাত তো চিবিয়ে খাবে না গুরু। কেন কেন আস্ত চিবে খাবে কেন রে? কি ভালো, মানে একটা তোমার বয়স হয়েছে, তারপরে আমার দোষ পড়ে। আগুন জ্বালা দেবো। শালা আমার নামে বদলাম। না মানে ওই তোমার ওই যে প্রথম প্রথম বউটা ওই গলায় দড়ি দেওয়া মরলো, অনেকে বলে তুমি নাকি বউটাকে মেরে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দিয়েছো। আরে শালা নিন্দে কুড়েরা অনেক কথাই বলে রে হরি। আরে তাতে কি আমার যায় আসে? কথায় বলে ভাগ্য গুণের বউ, আমি মহা ভাগ্যবান। এটাই বউটা মরে গিয়ে আমার ওই মানাকে বিয়ে করার শখ প্রচুর। কিন্তু কিন্তু তোমার মতো ওই বিড়ালের ভাগ্যে ওই দামি সিগারেট ছিঁড়বে তো? শালা ছিড়বে না মানে? আমার অঢেল টাকা, একটা পেল্লার বাড়ি দেখলে ওই মানা তো ছাড়, ও 14 পুরুষের মাথা হনুমান হনুমান করে ঘুরবে। তা হয়তো ঘুরবে গুরু, তাই বলছি কি না আমার মধ্যে একটা ছাগলকে ওই বাঘের মুখে ঠেলে দিচ্ছে গুরু। যদি আমায় সব করে ঘরে ধরুন তুই শালা আমার চামচে হয়ে এই 12.5 গাছা শালার ছেলে, আর একটা আমার বউ থাকবে না, এটা কি করে হয় রে হরি? আমার চারি খেয়ে নিও না গুরু, তাহলে এই হরিঘাটের গোলে গরুগুলো বিষ বাজিয়ে মরে যাবে। আমি চললাম সে বাঘের খাঁচায়, যদি আমি না ফিরে আসি তাহলে ওই গোয়ালঘাটে তুমি দান করে গেলাম গুরু, ওইটাকে তুমি দেখো। আর আমার এই বউটা অ্যাডভেঞ্চারের মা হয়, যদি ওই লালু কথা যদি যদি হারাতে পারে তাহলে আমি মরেও শান্তি পাবো না গুরু, মরেও শান্তি পাবো না। আগুন জ্বেলে দেবো। ওই যৌবনপতির মানা আকর্ষণে আর সর্বাঙ্গে আমি কামড়ার আগুন জ্বেলে দেব, আর সেই আগুন আমি ছড়িয়ে দেব ওই মানার জীবনে। অহংকারী বাবা মেঘাঙ্গু মুখার্জি, আর সেইটাকে মরতেই হবে আমার কাছে। করতে গেলে কত ভালো করে প্রেম করা যায় জানা? হ্যাঁ পঙ্কজ, প্রেম করতে গেলে মেয়েদের সঙ্গে মেয়ে হয়ে বিনিয়ে বিনিয়ে কথা বলতে হয়। সে প্রেম করা আমার দরকার নেই। কিন্তু এ কথা ভুলে যাচ্ছিস কেন দাদা? প্রেম মানে মনের ছবি, তাই নাকি? Yes! প্রেমের গুণের শেষ নেই। প্রেম কেমন মানুষকে হাসায়, তেমনি তেমন ভাবে কাঁদায়, আর তেমনি দান করে স্বর্গীয় আনন্দ পরশ।
কিন্তু বাজার যদি প্রেম করে হাসির বদলে কান্নায় নেমে আসে, যার সে প্রেমের পরিণতি হবে অকাল মৃত্যু। সেই মৃত্যু হবে স্বর্গের সুখে। শুনিসনি সেই বাংলাদেশের গানটা, চায় না বাঁচতে আমি প্রেমহীন 1000 বছর। আগুন জ্বেলে দেবো। তার আগে ওই প্রেমের বৃন্দাবনটাকে একটু ঘুরে যাবে। তার মানে এই মানে তোমার বোন মানা আর ওই বেজন্মা ভাস্করটা এই কিছুদিন আগে এইখানটা যেন রাসলীলা করে গেল। নিতাই দা, কি বলছো তুমি? আরে আমার উপরে চড়ছো কেন? এই রাসলীলাটা তো আমি করিনি, করেছে তোমার বোন মানা। তুমি ঠিক দেখেছো তো? আমি কি কানা? আমি কি ভুললে দেবো? তাছাড়া এখানকার সবাই দেখেছে, কিন্তু কেউ কিছু বলে না। এমনকি আমিও না। কেন বলবো? ভাস্কর দত্ত, তোমার এত বড় সাহস! তুমি আমার বোনের দিকে হাত বাড়াও। বামন হয়ে চাঁদ ধরা সাত তোমার আমি চিরতরে ঘুচিয়ে দেবো। নিতাই দা, তুমি এ কথা আমার বাবার সামনে গিয়ে বলতে পারবে তো? আরে ভাই, এই না পারার কি আছে বল? এই তো নতুন কিছু ব্যাপার নয়। আমাদের ইন্টু বিন্টুর কথা এই গ্রামের লোক জানে, তাহলে আমিও বা ভয় পাবো কেন? ঠিক আছে, ব্যাপারটা আগে বাবাকে গিয়ে জানাই, তিনি কি ব্যবস্থা নেই। তারপরে চিন্তাটা হচ্ছে আমার এক মোক্ষম চালে ওকে যদি না ইনভেস্ট করে দিতে পারি, তো আমার নাম রোহিত মুখার্জি নয়। আর পঙ্কজ নয়। এই যে ভাইয়া, এই কি যেন তোমার নাম? আগে পঙ্কজ চ্যাটার্জি। ও, তাহলে তুমি ওই কলকাতার অকেজো দামরা। আগে হ্যাঁ, তা ভাইয়া, তা তো আমি বুঝলাম, কিন্তু নিতাই দা, আরে তুই পেচ্ছাপ করে দে তো কিন্তুকে জড়িয়ে ধরে আছো বলে তোমার জীবনে কিছু হলো না। কিন্তু ভাইয়া, আমাদের শাস্ত্রে বলেছে যুদ্ধক্ষেত্রে আর মিথ্যাচার, এই প্রতারণা, এই মিথ্যার আশ্রয় নিলে কিছুই হবে না। তাহলে আপনি আমাকে বুদ্ধি দিন। আপনার কথা মতন চলে মানুষকে যদি নাইকে আমি পাই, তাহলে আপনার এই দুহাত ভরে লাগবে না, লাগবে না, কিছুই লাগবে না। আমি শুধু চাই ওই বেদম্মা ভাস্করটা একটু টাইট দিতে হবে, আর সেই জন্যে ওর কাছ থেকে মানাকে ছিনিয়ে নিয়ে তোমার মতো একটা রত্নের গলায় ঝুলিয়ে দেবো। আপনি বলুন কি করতে হবে আমাকে। তার আগে বলো তো ভাইয়া, আচ্ছা তোমরা কি একই কলেজে পড়ো? না মানে ও কলেজে পড়ে আর আমি আশেপাশে একটু আড্ডা মারি। আরে তা হোক, ওতে কোনো অসুবিধে নেই। আপাতত ওর পিছনে তুমি লেগে থাকবে, কোনোভাবেই তুমি পিছু হাঁটবে না। সে
কথা বলতে না চাইলেও তুমি বলবে। সে সিনেমা দেখতে না চাইলেও তুমি তাকে নিয়ে সিনেমা দেখো। সে গল্প না শুনলেও তাকে তুমি গল্প শোনাও। তাই করবো। তারপর পরেরটা আমি তোমায় পরে জানিয়ে দেবো। তার আগে একটা বিষাক্ত ফোড়ায় বেশি ট্যাবলেট দিলে সেটা 1 ঘন্টায় ছাড়বে না। তার উপযুক্ত সময় ওকে, তাই আপনার কথা মতনই আমি কাজ করবো। ছলে বলে কৌশলে মানুষকে আমার চাই। বাড়িতে জিরাটা কি স্বপ্ন দেখে নয়, কিন্তু বাবা মায়ের এই অমানসিক পয়সা, সেই জন্যই তো তোকে বলছি রে বাবা, ওই বৌমাকে অন্তত বাপের বাড়ি থেকে নিয়ে আয়। বৌমা এলে অন্তত না না, তাকে আমি অনেক বুঝিয়েছি, কিন্তু সে এখানে আসতে রাজি নয়। বললে কি হয় রে, বাড়ির বউ বাপের বাড়িতে থাকবে, এটা আমাদের লজ্জা নয় রে। হলেও কিছু করার নেই বাবা, কারণ নিজেদের পরিবেশ ও অবস্থার কথা ভেবে সে লজ্জাকে আমাদের মেনে নিতেই হবে। তাহলে বৌমা আর কোনোদিন এ বাড়িতে আসবে না। কি করে আসবে বাবা? এই নোংরা পরিবেশে কি মানুষ বাস করে? এই নোংরা পরিবেশে তোর জীবনে 30টা বছর কাটিয়েছি রে শঙ্কর, তাহলে তুই যে মানুষ বলছিস বল? ওদের কথা বাদ দাও, আমি যেটা পারি সেটা তার পক্ষে সম্ভব নয়, কারণ সে ধনীর আদরের দুলালের মেয়ে। তাই তো শঙ্কর, তোর অবস্থার কথা জেনেই তো তোকে বিয়ে করতে রাজি হয়েছে রে। না বাবা, বিয়ে করে তাকে আমি এই নরকে নিয়ে এসে তুলবো এমন কথা আমি তাকে কোনোদিন বলিনি। শঙ্কর, এই পিতৃপুরুষের বিড়িটা যদি নরক হয়, তাহলে তোর ভিতরে স্বর্গটা কোথায় আছে একটু আমাকে বলে দিবি রে বাবা। কথাটা আমি সেইভাবে বলিনি বাবা, আমি শুধু বলতে চাই, থাক শঙ্কর থাক, কথায় কথায় কাব্য হয় না রে। জীবনের হিসাব যুক্তি তর্ক দিয়ে হয় না রে শঙ্কর, হতে পারে না শঙ্কর। বাবা তুমি মানবে তো আমলের কথা অকারণে পুরো মনস্তাপ করছো। বর্তমানের সঙ্গে অ্যাডজাস্ট করে চলুন, সব কথার উল্টো মানে করে বসো। আমার লোকটাই যে উল্টো। পুষ্পা, একটা কথা আমি দাদা বুঝতে পারছি না, যে 2 বছর আগে তুমির সঙ্গে আজকে তুমির সঙ্গে এত তফাৎ কি করে? তোমার এই সুন্দর মনটা কোথায় হারিয়ে গেল বড়টা? পুষ্পা, অধিকারের বাচ্চা তুই ছাড়িয়ে যাচ্ছিস। না দাদা না, হয়তো হবে, কিন্তু 5টা বছর আগের কথা তুমি একবার মনে করে দেখো দাদা। যখন এই সংসারে অভাব ছিল, কিন্তু দুবেলা খেতে পেতাম না, কিন্তু এই সংসারে তখন শান্তির অভাব ছিল না বড়দা। কিন্তু হয়তো তোরা চাকরি করছিস, কিন্তু এই সংসারে অন্যের অভাবটা নেই, ঠিক কথা। আজ থেকে অন্য যুগ শান্তি ধীরে ধীরে চির বিদায় হয়ে যাচ্ছে। বিনিময়ে আর কোনোদিন ফিরে আসবে না। ওসব ফুটপাতের জ্ঞানমানি কথাগুলো আছে পুরনো হয়ে গেছে। এখানে এবাড়ির লোকগুলোই যেখানে পুরনো হয়ে গেছে, অকেজা হয়ে গেছে, তাদের কথাগুলোর আর কি দাম থাকবে? আমার কাছে নাই থাক, তোর কাছে থাকলেই হবে। আমিও দেখবো বিয়ের পর তোর কাছে এই বাড়ির মানুষগুলো কতদিন নতুন থাকে। আর তোকে দেখতে হবে না রে শঙ্কর, আমি তো নিজের চোখেই দেখতে পাচ্ছি অনাগত ভবিষ্যতের দিনগুলো। বিয়ের পরে বাবা মা বুঝে ছাড়া আর কিছু নয় রে শঙ্কর। আমার সম্বন্ধে তোমাদের আমি ধারণা, তখন এই সংসারের খরচের জন্য মাসে যে 200 করে
শঙ্কর, ভালোই হলো যে বুকে রক্ত আমি জল করা পয়সা দিয়ে তোদের আমি মানুষ করেছি রে। নিজের না খেয়ে না দিয়ে এত ছিন্ন পোশাক করেও তোদের আমি বহু মূল্যবান প্রদান করেছি। এই বয়সে কেটে দেয় তোদের কাছে ভিক্ষা চাওয়া থেকে এই অনেক ভালো না বাবা না, তোমার এই পুষ্কর এখনো মরে যায়নি বাবা। দাদার চেয়ে আমি ছোট চাকরি করতে পারি, কিন্তু আমার মনটা একটু ছোট হয়ে যায়নি বাবা। তাই তোমাদের এই অন্ন আমি তোমাকে পারবো। তবে আর ভাবনা কি, তোমার পুষ্কর আর ভাস্কর যখন রয়েছে তোমাদের রাজার হালেই তো চলবে। তাই আজ থেকে আমার টাকা আশা তোমরা ত্যাগ করো, আর আমিও তোমাদের এই ভিটে মাটির আশা আমি ত্যাগ করলাম। চিন্তাই থাকবে না। ভাস্করটা যদি একটা কিছু কাজ পেত। পাবেই বাবা, পাবে, নিশ্চয় পাবে। সে যেভাবে চেষ্টা করছে সে কিছু একটা ব্যবস্থা হবে। ঠাকুর ঠাকুর যেন তাই করে। এমনিতেই করোনার ছেলে বলে সকলের কাছে অবাধ্যর পাত্র, তার উপর বেকার বলে এই সংসারের লাঞ্ছনা গঞ্জনা থাকে না, থাকে না। না বাবা না, তা এ কোনোদিনই হবে না। মেয়েটা বেকার হতে পারে, তার মতো সৎ চরিত্রবান পরোপকারী মানুষের মাথায় ঈশ্বরের আশীর্বাদ ঝরে পড়বেই দাদা, ঝরে পড়বেই। চিরকাল জেনে রেখেছি জন্মের ঋণ, রক্তের ঋণ মানুষ কখনই শোধ করতে পারে না। আজকের শিক্ষিত সমাজে বিয়ের পরে বাবা মা বোঝা, সন্তানের বোঝা ছাড়া আর কিছু নয়। তাই ছেলেকে নিজের স্ত্রীর স্বর্গে উৎসর্গ করে দিয়ে কি চমৎকার শিক্ষিত সমাজ, এ আলো আর মানবিকতার জয় যাত্রা হোক, জয় যাত্রা হোক। তুমি নাকি শঙ্করকে বলেছো তার টাকার কোনো দরকার নেই, তুমি নাকি নিজের সংসার নিজেই চালিয়ে নিতে পারবে। সে বুঝি তাই বললো? হ্যাঁ, আর তাই তো আমাদের সঙ্গে অভিমান করে সে এই বাড়ি ছেড়ে চলে গেছে শ্বশুর বাড়িতে। যেতে দাও বড় বউ, যেতে দাও। সম্পর্কে তুমি আর আটকে রাখতে পারবে না, তোমার আঁচলের তলাতে আর আটকে রাখতে পারবে না। আজকে ফকির হয়ে আমাদের মতন চাঁদের বাসা ছেড়ে উড়ে পালিয়ে যাচ্ছে, তুমি কি আটকাবে কমলা? কিন্তু তোমার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। তুমি কি করে পারবে? তুমি তো মা। তুমি সমাজ সন্তানের বুকে মহিষী নারী, তুমি তাই সন্তানের উপরে তুমি সহজেই হজম করতে পারো, কিন্তু আমি তা পারি না, তাই আমি তাই বলে শঙ্কর এই বাড়ি ছেড়ে চলে গেছে জেনেও তুমি তাকে একবারও বলবে না, একবারও বলবে না ওরে শঙ্কর শ্বশুর বাড়ির রাজপ্রাসাদের চেয়ে নিজের ভিটে বাড়ি সব ভালো, শ্বশুর বাড়ির রাজভোগের চেয়ে নিজের বাড়িতে শাক ভাত খাওয়া অনেক বেশি সম্মানের। তোমাদের সেই শান্তির নীলে তোমরাই থাকো। তোমার ছোট ছেলে আর কুড়িয়ানা পথের কুকুর ওই ভাস্করকে নিয়ে আমাকে আমার পথে যেতে দাও। শুনলে তোমার বংশের বউরাও বড় ছেলের কথা না?
ছেলেকে শিক্ষিত করে মাথায় নিয়ে নাচানাচি করছো। আটার ব্যবহারে আমার মাথাটা হেঁট হয়ে যাচ্ছে। তাই দেখছো তো এই বাড়িতে থাকা সম্ভব নয়। কি বলছিস রে তুই? গ্রামের মানুষ তাকে নিয়ে গর্ববোধ করে, সেই গর্বের বস্তুকে নিয়ে তোমরা থাকো, আমি চললাম। তোমাদের রুচির সঙ্গে আমার রুচির আজ কোনো মিল নেই। তাই যাদের সঙ্গে তোর রুচি মিল হয়েছে তাদের কাছেই চলে যেতে চাইছি রে শঙ্কর। ওকে যেতে দাও, বরাবর ওকে যেতে দাও। কেউ মায়া মমতা দিয়ে যাকে তুমি বেঁধে রাখতে পারোনি, এই শঙ্কর যা যা আমি তোকে দূর থেকে আশীর্বাদ করবো রে শঙ্কর। তুই সুখী থাক, তুই শান্তিতে থাক, তুই ভালো থাক। আমরা কথা থেকে এবার তুমি বলো মা, এই সব কথা শোনার পরেও কি আমার এই বাড়িতে থাকা চলে? কেন চলে না শঙ্কর? উনি তোর বাবা, স্নেহের দাবিতে শাসনের সুরে দুটো কটু কথা বলেছে বলে তার পিতৃত্বকে তুই অস্বীকার করতে পারিস না। ঠুনকো আঘাতে ভেঙে যাবে স্নেহ মায়ার পবিত্র বন্ধন। ওই সব কথা বলে আজ আর কোনো লাভ হবে না মা। আমার সিদ্ধান্তই আমি বসবো। তাই এখনই আমি এই বাড়ি ছেড়ে চিরদিনের মতো আমি চলে যাচ্ছি। শ্বশুর বাড়িতে তোমার বাস করা হবে না। কি বলছেন আপনি? ঠিকই বলছি। শিক্ষিত রুচিশীল সুপুরুষ হবে চার হতে পার করে দায়িত্ব তুলে দিয়েছি। সে কাপুরুষের মতো শ্বশুর বাড়ি বাস করবে। বাবা মা ভাই বোনের কথা বলে আমি কখনই হতে দেবো না শঙ্কর। তুমি অপরাধী সন্তান মা, আপনার এই সোনার সংসারের জন্য আমার এই অযোগ্য মনকে আপনার পায়ে সেপে দিলাম। আপনি ওকে আপনার সংসারে যোগ্য করে নেবেন। অর্পিতা যা মাকে প্রণাম কর। থাক বা থাক, আর প্রণাম করতে হবে না। তুমি আমার ঘরের লক্ষ্মী। তোমার জন্যই তো এতদিন ঘর শূন্য হয়েছিল মা। থাক থাক, আমি তাহলে এখন আসছি মা। কি বাবা, এই তো এলে, এখনই চলে যাবে? উপায় নেই মা, আমাকে যেতেই হবে। কারণ কয়েকটা জরুরি কাজ ফেলে আমি আসতে বাধ্য হয়েছি। তাহলে কাজগুলো সে আসতে পারতে। গতকাল বিদেশ থেকে বাড়ি ফিরে এই ওর পিতার শঙ্করের কিষানের কথাটা শুনে আমি আর স্থির থাকতে পারলাম না। তাই ছুটে এলাম এই ওর পিতাকে এই বাড়িতে পৌঁছে দিতে। শঙ্কর বলুন দাদা, চাকরি করে তুমি যা মাইনে পাও তাতে তোমার সংসারটা ভালো চলাই উচিত। যদি কোনোদিন একান্তি অসুবিধায় পড়ো তাহলে নিঃসংকোচে আমাকে বলবে। আমি সব সময় তোমার পাশে আছি, থাকবো। ওই শ্বশুর বাড়িতে বাস করতেছে, নিজের শিক্ষা অর্জনা কোনোদিন করো না শঙ্কর। তাই হবে দাদা। ওর পিতা আমি কয়েকদিন পরে আসছি, এসে যেন দেখি এই মহাসি মায়ের শিক্ষায় এবারই উপযুক্ত বন্ধু হয়ে উঠেছি। আর তুই যেন মনে করিস না যে আমি তোকে আদেশ করছি। মনে করিস এটা তোর দাদার বিনীত অনুরোধ। শোনো মা, অরূপের কথা তুমি যেন কিছু মনে করো না। দাদাকে তুমি তো চেনোই, কোনো কথাই মুখে আটকাই না। একটা পাগল কোথাকার। এসো বৌমা, ঘরে এসো।
এবার কি হবে অর্পিতা? তোমার যে সব প্ল্যান ভেস্তে গেল। না, এত সহজে আমি আমার প্ল্যান ব্যস্তাতে দেবো না। আমার কাছে এমন একটাই আছে, সেই সুযোগ আমার হাতের মুঠোয় আছে। কিন্তু সেই সুযোগটা কি? কে দিয়েছে সেই সুযোগ? মৃগাঙ্গ মুখার্জি। তার কথা মতন চলতে পারলে এই বাড়ির হেডমাস্টারকে আমি টাইট করে দিতে পারবো। কিন্তু উনি কি জানি দায়িত্ব দিয়েছে? সেটা তোমার এই গোবর মাথাতে না ঢোকালেও চলবে। এটা তোমার উন্নতিতেই থাক। তোমার কাজ তুমি তো নিজেও জানো না। তোমার কাজ হলো আমার কথা মতন চলা, আমার কথা শুনবে। আমি যেটা বলবো তুমি সেটাই করবে। কিন্তু আমাদের সুযোগের সামনে শেষ করলে সেটা কি? অবশ্য প্রকাশ্য কাজ লাগালে তো ফলের আশা করা যায় না। গাছ লাগালে কি ফল পাওয়া যায় সেটা তো বোঝা যায়। সেটা সেই কথাটাই সংসার বৃক্ষে ফলে না। কিন্তু এই সংসারে সুখ শান্তি বৃক্ষেতে আমি বীজ মুক্ত রোপণ করব, আর তাতে অমৃত ফুল আর ফল পাবো। আর সেই জীবনে শুধু থাকবে আমার হাসি, গান আর গান। বেসেছি ভালো শুধু তোমাকে, ভালোবাসি আজও তোমাকে, বাসবো ভালো চিরদিন শুধু তোমাকে। বেসেছি ভালো শুধু তোমাকে, ভালোবাসি আজও তোমাকে, বাসবো ভালো চিরদিন শুধু তোমাকে, তোমাকে। ভালো শুধু তোমাকে, ভালোবাসি আজও তোমাকে, বাসবো ভালো চিরদিন রূপটাই পরিবর্তন করেছে। তাই বলে মান সম্মান বংশমর্যাদা সবকিছু ভুলে গিয়ে ওই ভিখারির ছেলে ভাস্কর দত্তের সঙ্গে, না না না, এ কথা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। কিন্তু বাবা, আমার মধ্যে কোনো কিন্তু নেই মেহসান। আমি জানি আমার রক্ত কখনো আমার সাথে বেইমানি করবে না। সত্যের মুখ আপনি কি দিয়ে বন্ধ করবেন বাবা? তাই গ্রামে অনেকেই দেখেছে, তারা ভুল দেখেছে। আর সেই দৃশ্য যদি আমি দেখতাম তাহলে ভাবতাম যে ঘুমের ঘরে কোনো আমি একটা দুঃস্বপ্ন দেখছি। আপনার এই অতি বিশ্বাসী একদিন অঘটন ঘটাবে বাবা, তখন কোনো কিছুর বিনিময়ে তা রোধ করতে পারবেন না। পারবো পারবো, যে কোনো অঘটনের খণ্ড না লিখে চেপে ধরার ক্ষমতা এই মৃগাঙ্গ মুখার্জির আছে। তার সাথে এও জানি যে চেষ্টায় খাঁটি ফেটে গেলেও আমার মেয়ে কখনোই নর্দমার জল পান করবে না। কিন্তু ইতিমধ্যে তো অঘটন ঘটে গেছে, তা নিয়ে তোমায় কোনো চিন্তা করতে হবে না মাইসান। মনে রেখো, আমি আপনার বংশমর্যাদার পূজারী এই মৃগাঙ্গ মুখার্জি এখনো বেঁচে আছে। আমি জানি বাবা, কিন্তু বিষয়টা আপনি এভাবে হালকা না ভাবতেই পারতেন। মূর্খেরা, আপনার মতো শিক্ষিত বুদ্ধিমানেরা নয়। বীজ বৃক্ষ যতই বড় ছোট হোক, সেটা বীজ বৃক্ষ। কথাটা মনে রেখে কাজ করা ভালো। অদূর ভবিষ্যতে সেই বীজ বৃক্ষে যখন ফল ধরতে শুরু করবে, সেই বিষক্রিয়ার জ্বালা আমাদের সকলকেই সহ্য করতে হবে, আমাদের সকলকেই সহ্য করতে হবে।
আমাকে জ্ঞান দিয়ে গেল। ওরে মূর্খ, আমি ভুলিনি ঠাকুর রামকৃষ্ণদেবের সেই অমৃত বাণী, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো এক অমূল্য রতন। তাই তো কোন ঘটনাকে আমি হালকা ভাবে নিতে শিখিনি, প্রতিটি ঘটনার চুলচেরা বিশ্লেষণ করে তবেই আমি। কিন্তু মানা নাকি তাহলে সত্যি সত্যি ওই ভিখারির ছেলেটাকে? না 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 না, এ আমি কখনোই মেনে নিতে পারছি না। এটা কোনোদিনও হতে পারে না। আপনি আমায় দেখলেন মশাই? আপনার সমস্ত ধ্যান ধারণাকে মিথ্যা করে দিয়ে মানুষই এখন রোগী ওই ভাস্কর দত্তর সাথে। আমি তো এতদিন ধরে জানতাম তুমি ছিলে মানে একমাত্র অন্তরঙ্গ বন্ধু। সেই ভাষা এখন উল্টে গেছে মশাই। মানুষই এখন ওই ভাস্কর দত্তর সাথে কথা বলছে। এখন একমাত্র তার ধ্যান জ্ঞান ওই ভাস্কর দত্ত। ওই শয়তানটার নাম আমি আর এই দিকে শুনতে চাই না। আমি শুধু তোমার কাছে জানতে চাই, তোমার কথা যদি সত্যি হয় তাহলে এত সাহস পেল কোথা থেকে? আমার কাছে। তোমার কাছে? হ্যাঁ। তার মানে তার পূর্ণ বিকাশের জন্য তাকে আমি পূর্ণ স্বাধীনতা দিয়েছি বাবা। কিন্তু সেই স্বাধীনতাকে স্বেচ্ছাচারিতার গণ্ডি পার করে গেছে, তার খবর কিন্তু তুমি রাখো বিশ্ব। না বাবা, এ আপনার ভুল ধারণা। আমি জানি আমার আদরিনী বোন আমাদের অসম্মান করে কোনো কাজ সে করেনি, আর ভবিষ্যতে করবেও না। কিন্তু সে করেছে বর্দা। আপনার এই সমস্ত ধ্যান ধারণাকে মিথ্যা করে দিয়ে, ধুলোয় মিশিয়ে দিয়ে। তুমি আমার ভাইয়ের বন্ধু, তাই এই বাড়িতে তোমার যাতায়াতের কোনো বাধ্যকতা নেই। তাই বলে তুমি আমাদের পারিবারিক ব্যাপারে নাক গলাবে, তা কিন্তু আমি কোনোদিন মেনে নেব না। তা হয়তো আমার নেই, কিন্তু আমি বলছিলাম কি বর্দা, তোমার আর কিছু বলার দরকার নেই পঙ্কজ, তুমি এখন এসো। বেশ, আমি চলেই যাচ্ছি। তবে যাওয়ার সময় একটা কথা বলে যাই বর্দা, আমি যা বলতে চেয়েছিলাম তা আপনাদের ভালোর জন্য। আর সেই কথা না শুনে যে ভুল আপনি করেছেন তার জন্য একদিন পস্তাতেই হবে, একদিন পস্তাতেই হবে। আসি। হ্যাঁ, আসি সমস্যা। আসি বাবা, একদিন আপনি বলতেন যে ওই আমি নিজের বুদ্ধিতে গাড়ি চাপা করবো, তবু পরের বুদ্ধিতে প্লেনে উঠে জীবন বাঁচাবো না। সে কথা আমি আজ মনে প্রাণে বিশ্বাস করি। না করেন না। তা যদি করতেন তাহলে কোনো প্রমাণ ছাড়াই একজনের মুখের কথায় নিজের ছেলেকে অবিশ্বাস করতেন না। অবিশ্বাস আমি করছি না বিশ্ব, তবু লইদার পঙ্কজ যে কথা বলে গেল ফেলে দিতে পারছি না, তাই তো? বেশ বলুন, মানাকে অবিশ্বাসের কারণ? মানা ইদারিং ওই ভিখারির ছেলে ভাস্কর দত্তের সঙ্গে বড্ড বেশি মেলামেশা করছে। তাতে দোষের কি হয়েছে? ভাস্কর গরিব বা বেকার হলো একটা সৎ আদর্শবাদী ছেলে, তাতে যদি মানা মেলামেশা করে আমাদের সম্পর্ক কুটলে হবে না বাবা। কিন্তু ওই মেলামেশা যদি বিয়ে পর্যন্ত করায় তাতে বুঝবো মানা তার উপযুক্ত জীবন সাথী বেছে নিয়েছে। মানে তার এমন একটা অন্যায় কাজকে তুমি সমর্থন করো? সমর্থন না করার কিছু নেই বাবা। মামা যদি তার শিক্ষা আদর্শ দিয়ে ওই মনসত্তর বেড়া পার হয়ে একটা আদর্শবাদী গরিবের ছেলেকে স্বামী রূপে বেঁচে নেয়, আমি তাকে সানন্দে স্বীকার করব। কিন্তু আমি নেব না, কারণ আমার কাছে তোমার ওই তুচ্ছ আদর্শের চেয়ে আমার মান সম্মান, আমার আভিজাত্য, সমাজের মুখে আমার বংশ মর্যাদা, সমাজের মুখে আমার প্রতিবদ্ধতা
বলছে। বুঝতে পারছি তোমার দেখায় স্বাধীনতা স্বেচ্ছাচারিতার নামান্তর, তাই তোমার দেখানো পথে মানাকে আমি চলতে দেব না। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি। আর শোনো মানা, আমি তোমার বাবা, তাই আজ থেকে তুমি কখন কোথায় যাচ্ছ, কেন যাচ্ছ তা আমাকে জানিয়ে তবেই তুমি এ বাড়ি থেকে যাবে। আমার অনুমতি ছাড়া এই বাড়ি থেকে তুমি এক পাও বেরোবে না। কেন উত্তর এই মৃগাঙ্গম গাছের কাছে কোনো কেনার উত্তর হয় না। মনে রেখো না, এই সংসারে আমি যতদিন বেঁচে আছি এ বাড়িতে শেষ কথা বলবো আমি। আর সেই কথা যে অমান্য করবে তার পরিণতি হবে ভীষণ ভয়ঙ্কর, তার পরিণতি হবে ভীষণ ভয়ঙ্কর। কথাটা মনে রেখো কিন্তু। কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারছি না তাই তো, আমার কাছে আয়, বুঝিয়ে দিচ্ছি। বল, আমার মুখের দিকে টাকা মারা, বল ওই ভাস্কর দত্ত কে? ভাস্কর দত্ত? হ্যাঁ হ্যাঁ ভাস্কর দত্ত, ওই দিবাকর দত্তের পালিত পুত্র। হ্যাঁ ভাস্কর দত্ত, তার সঙ্গে তোর কতদিনের সম্পর্ক? তোমার সব কথার উত্তর একটাই বর্দা, ওই ভাস্কর আমার কিশোর অন্তরঙ্গ সাথী। মানা, তবু তোকে বলছি এই মুহূর্তকে ত্যাগ করতে হবে। মানা, আমি পারবো না বর্দা, আমি পারতে তোকে হবে, কারণ তুই মীরাঙ্গ মুখার্জির মেয়ে হয়ে ওই একটা জাতি বলি ভিখারির ছেলেকে বিয়ে করে বাবা নানা সম্মানকে পূর্ণ করবি, তা আমি কোনোদিন হতে দেবো না রে। মানা, দাদা মনটা তো কাদামাটির ডেলা নয়, তাই যখন ইচ্ছে তাকে ভেঙে আবার করা যায়। তোর জেদের ফলে তোর জীবনে যদি কালো দিন নেমে আসে মানা, না দাদা না, সেটাই তো আমার জীবনে ঈশ্বরের আশীর্বাদ বলে মনে হবে দাদা। তার সংসারে অভাব অনটনে ক্লিষ্ট হয়ে মরে গেলেও বড় লোক বাবা আর দাদার কাছে কোনোদিন আমি হাত পাততে আসি মানা, হ্যাঁ। তবু তুই ওই পথ থেকে ফিরবি না। মানা, না বর্তা না, এই জীবনে তা কিন্তু কোনোদিনই সম্ভব হবে না বর্তা। তোর এই অসম্ভব কথাগুলো বাবাকে জানাতে পারবি তো? না, বাপি মানবি কিনা সেটা কিন্তু আমি জানি না, শুধু তুমি বললেই হবে। তোকে সুখী দেখতে আমি সব মানতে রাজি রে বোন, কিন্তু তাতে কি যায় আছে? এক একটা বাবার কথাই তো শেষ কথা। আর বাবাকে তো তোকেই মানাতে হবে রে বর্তা। বাবা যদি না মানে তুই মানলেই আমার সব। তাই তো ওকে বলছি রে বোন, এই অসম্ভব ভালোবাসাকে কেন্দ্র করে যেদিন তোর জীবন কোনোদিন শুভাচ্ছন্নে মেঘাচ্ছন্ন হয়, সেদিন তোর এই অক্ষম দাদা তোর কোনোদিন কাজে লাগবে না রে মানা। কেন লাগবে না দাদা, কেন লাগবে না? ভালোবাসার পাত্র দরিদ্র বেকার বলে তার সাথে আমি হৃদয়ের বন্ধন ছিন্ন করে আমি একটা ওর বলল কাউকে পড়াতে পারবো না রে দাদা। আর যদি পড়াতে হয় সেই সময় তুই আমায় একটু বিষ এনে দিতে পারবি না? তুই কি আমায় গলায় দড়ি দেওয়ার জন্য দুটো দড়ি দিতে পারবি না? বললা দাদা, বললা। পারতে তোমাকে হবেই দাদা, পারতে তোমাকে হবে। তাই আমাদের এই সবগুলোর সামনে, এই সব কিছুর সামনে আমি মাথা তুলে কোনোদিনই বাবার সাথে কথা বলতে পারবো না। তাই তোমার আর
ভাস্করের এই আদর্শ সবকিছু মেনে নিজের কথা ভেবেই আমি কিছুতেই আত্মগ্লানি হতে পারবো না। আর সেই দিন বর্ণা, এই তিনটি জিনিসের মধ্যে না তুমি একটা তুমি আমার জন্য এনে দিও বর্ণা, তবে আমি আত্মগ্লানি দিয়ে মরতে পারবো না। এনে দিও বর্ণা। চলে গেল, কিন্তু একই মহারাজ কোন পথে চলেছে আমি জানি। বাবা ওদের ভালোবাসাকে কোনোদিন মেনে নেবে না। হে ঈশ্বর, তুমি আমায় বলে দাও, আমার একমাত্র আদরিনী বোনকে সুখী করতে আমি এখন কি করি, কি করা আমার উচিত? আমি যে অমৃত লাভ করেছি, আর চর গায়ে অসুস্থ শরীরে কাঁপতে কাঁপতে বাজারের থলি নিয়ে বাজারে চললাম। কি বিচিত্র না! এই ঈশ্বর, ওই সিংহ মায়া মমতায় এই সংসারে আমার মতন বাবু নামাও, এই জন্তুগুলোকে কেন বাঁচিয়ে রেখেছো ঠাকুর? কেন বাঁচিয়ে রেখেছে? প্রশ্নটা ঈশ্বরকে না করে বাড়িতে গিয়ে ভগবান সেজে বসে থাকা আপনার ছেলেদেরকে জিজ্ঞাসা করবো। সুশীলা, কি বলছো তুমি? আমি যা বলছি সেই একই কথা বলতে চাইছে আপনার সুপ্ত বৃত্তি হৃদয়টা। সুশীলা, আমার এক বুক আশা মেয়ে অনেক শিক্ষায় শিক্ষিত করেছিলেন আপনার তিন ছেলেদেরকে। তাদের মধ্যে শঙ্কর আর পুষ্কর হলো আপনার বুকের পাঁজর, আর কুড়িয়ে পাড়া ছেলে ভাস্কর হলো পরস্পর। না, 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 না। তুমি কি বলছো মা? আমার আমার ধারণা ছিল যে এক গাছের ছাল কখনো আরেক গাছে জোড়া লাগে না। দেখো দেখো মা, ছেলের নামক পাঁজর দুটো অনেকদিন আগেই তো আমার পঙ্গ হয়ে গেছে, এখন আমার বাদিকের পাঁজর দুটো। ডাক্তারবাবু তাহলে কি বললেন আপনাকে? ডাক্তার, বাবা, এত বড় বিলাসিতা কথা ভাবনা স্বপ্নে দেখা চলে, কিন্তু বাস্তবে দেখো না দিন। তাই বলে রোগীর চিকিৎসা কি করে হবে রে মা? প্রতিদিন বাজার করে ওই কয়লা বলে দিন আনতে এক মুঠো ভাত জোটে, যার সংসারে দাত্রী বিনা মাইনে ঝিয়ের পরিশ্রম করে, তাদের আবার রোগ চিকিৎসা। কিন্তু ভাস্কর তো এই কাজগুলো করতে পারে কাকাবাবু। তা হয়তো পারতো, তাকে তাকে তো পেটের চিন্তা করতে হয় রে মা। তাই 3 বেলা টিপুসিনি করে বাকি সময়টুকু দারিদ্র বোঝা বয়ে বেড়ায়। তবু সে যোগ্য সম্মানটুকু পেল না। পরিচয়হীনতা আর বেকারত্ব তাকে মানুষের কাছে একটা অবজ্ঞার পাত্র করে তুলেছে। হ্যাঁ রে মা, হ্যাঁ রে মা, মানুষ বিপদের সময়তে তাকে ব্যবহার করে, আর বিপদ পুড়িয়ে গেলে কেউ তাকে মূল্য দেয় না রে মা, কেউ মূল্য দেয় না। দেবে না কাকাবাবু, দেবে না, কারণ মানুষের মূল্য বিচার করে এই সমাজ টাকার মাপকা ঠুকে। আমি এখন আছি রে মা, নইলে ফিরতে দেরি হলে আর রাজ্য শেষ থাকবে না। আমি নয় আপনার ব্যাগটা। না 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 না, তা হয় না। এই সমাজে, নিষ্ঠুর সমাজে খেয়ে পড়ে বেঁচে থাকতে গেলে নিজের কাজ নিজে কি করবে? নইলে সমাজে এক করে দিন বাচ্চার অধিকার সত্যি কি সমাজে এখনো পর্যন্ত বাঁচার অধিকারটুকু আছে কাকাবাবু? এই শিক্ষার আলোয় অশিক্ষার তুষ্য নিরাঞ্জন যাচ্ছে। এরপরেও কি কোনোদিন এই সমাজ কখনো কলুষিত হয়ে যাচ্ছে না? এই বিবেককামী সমাজে
পাশে বর্ষাতে তোর এতটুকু লজ্জা করছে না? না, এক সময় আমিও যে তোমাদের সাথে আমি রাজনীতি করেছি, তাও এও জেনেছি যে এই রাজনৈতিক নেতাদের কাছে ওই লজ্জা সরবগুলো ওনার অথরিটি। কিন্তু তুই একটু শিক্ষিত ছেলে হয়ে শিক্ষিত হয়েছি, দীর্ঘদিন তোমাদের সাথে রাজনীতিও করেছি, তাহলে তাতে আমি কি পেয়েছি জানে? কেন দিনের পর দিন মা ভাই বোনের নিরঙ্গ সুখগুলোকে দেখে নীরবে চোখে জল ফেলতে হয়েছে। তবুও নেই নীতি আদর্শকে ত্যাগ করা কখনো উচিত নয়। আদর্শ এ কথা তোমার মুখে মানায় না দিদি, কারণ রাজনীতি ন্যায় নীতি আদর্শের কোনো জায়গা নেই। তাই তাই আমার কথা মানো, এই ভাস্কর তো একটা আদর্শবাদী একটা ছেলে, সে জীবনে কি পেয়েছে? কিছু পাইনি বলেই তো কোনো চাহিদা নেই, না চাইতেই যা পেয়েছি। তাও কম নয়, মানুষের উপকার করে পেয়েছো, বিশ্বাসঘাতকতা ভালোবেসে পেয়েছো, ঘৃণা অবজ্ঞা আর লাঞ্ছনা। তবুও মানুষের মনুষ্য ধর্মটা বজায় রাখা উচিত। ধর্ম ধর্মের বেশি যেখানে সেটা ধর্মের বড়াই করাটাই সবচেয়ে বড়ই অধর্ম। তুই তো নিজের কথাই বল। আমাদের মতন রাজনীতির ফেরিওয়ালারা ওইসব কথা বাদ দিয়ে তুই তোর নিজের কথাই বল। কঙ্কাল কথা বলে না ভাস্কর, আমি শিক্ষার কঙ্কাল, রাজনীতির কঙ্কাল। মা ভাই বোনের মুখে এক মুঠো ভাত তুলে দিতে এই সমাজ সংসারে আমি একটা জীবন্ত কঙ্কাল। তার প্রমাণ এই দেখ, বাজারে পত্রিকা আমি 50,000 টাকা হাত সামাই করে আছি। এই টাকাটা হয়তো কারো চোখের চোখ, কিন্তু কিন্তু আমার মুখে চিনতে পারলাম না, বুঝতে পারলাম না ও কি পেয়েছে আর ও কি চায়। আমি বুঝতে পেরেছি দিদি, কি বুঝতে পেরেছিস ভাস্কর? বুঝেছি যে এই নগ্ন সমাজে বেঁচে থাকা অবক্ষয় শিক্ষিত লাঠিখা শেষ পরিণতির নাম যে রকেট। না ভাস্কর না, তোর মধ্যে শিক্ষিত হয়ে এই সম্পত্তি কিছুতেই করতে পারিস না। না দিদি না, আগত ভবিষ্যতের দিকে তাকিয়ে আমি বুঝতে পারছি যে এই জীবন সংগ্রামে এবার হয়তো আমি হেরেই যাব। না না ভাস্কর না, এই জীবন সংগ্রামে তোকে জিততে হবেই হবে। এই জীবন সংগ্রামে তোর পাশে আর কেউ থাকুক আর না থাকুক, তোর এই দিদি আজীবন তোর পাশে থাকবি রে ভাস্কর। তোর পাশে থাকবে, তোর পাশে থাকবি। না দিদি, দয়া মায়া মমতাই নেই সংসারে। আমার মতো ভাগ্য হতো মানুষের পাশে আর কেউ থাকবে না দিদি। তাই সকলের অরক্ষে আমি যে কোন অবাক্য যন্ত্রণায় ছটফট করছি তা কেউ জানে না দিদি, তা কেউ জানে না, তা কেউ জানে না। আচ্ছা, তোমার নামে কি ভাস্কর দত্ত? হ্যাঁ, কিন্তু আপনি? আমি মীরাঙ্গ মুখার্জির ছেলে বিশ্বরূপ মুখার্জি। ও আচ্ছা আচ্ছা, নমস্কার। কিন্তু আপনি হঠাৎ? তোমার কাছে এলাম কয়েকটা কথা জানার জন্য, যদি সঠিক উত্তর দাও। ছাত্রস্থিত না হলে অবশ্যই উত্তর দেব। মানসী মুখার্জি অর্থাৎ মানাকে তুমি চেনো? শুধু চিনি নাই বর্দা,
আমি তাকে ভালোবাসি। ভালোবাসো? তুমি কি জানো তার সঙ্গে তোমার প্রভেদ কতটা? জানি। শুনেছি তুমি শিক্ষিত, বুদ্ধিমান। তাহলে সব জেনে শুনে এমন একটা পথে? না বর্দা, ভালোবাসা প্রকৃতির দান, কোনো ভেদাভেদ মেনে তা মানুষের জীবনে আসে না বর্দা। তার জীবন থেকে তোমায় দূরে ধরে রাখতে হবে। অসম্ভব। তোমাকে অন্যত বিয়ে করতে হবে। তা কোনোদিনই সম্ভব নয় বর্দা। কেন? হিন্দুর ছেলে একটাই স্ত্রী থাকে, আর আমারও তাই আছে, যার নাম মানসী, অর্থাৎ মানসী দত্ত। এরপরও কি আপনি অনর্থ বিয়ের কথা বলবেন? না, আর তা বলবো না। আর তোমাদের ওই চিরন্তর মধুর সম্পর্ককে অস্বীকারও করবো না। কিন্তু কোনো কিন্তু নয় বর্দা, কোনো কিন্তু নয়। আপনি যদি মনে করেন যে মানার অনর্থ বিয়ে দিলে সে সুখী হবে, আপনারা দিতে পারেন, তাতে আমি কোনো বাধা দেব না। কিন্তু তোমাদের এই বিয়ে যদি সামাজিক স্বীকৃতি না পায়? তা হলো বিয়েটা বিয়ে বর্দা, ছেলে খেলা তো নয়। বাজারে পণ্যের মতো জীবনের হিসাব প্রতিদিন হয় না। আপনার বোন নিজেও যদি আমাকে কখনো ত্যাগ করে, তাহলে সারা জীবন আমি মনে রাখবো সে আমার স্ত্রী, আমি তার সহধর্মিনী। মানা, আমার প্রিয়তমা পত্নী মানা। বেদনাদায়ক হলেও তোমার জীবনকে আমি স্বাগত জানাই ভাস্কর দত্ত। আমার পরীক্ষায় তুমি যেমন পাস করেছে তোমার ওই প্রিয়তমা পত্নী মনা। জীবনের পরীক্ষায় বারবার ফেল করেছি শুধু আমি আর আমি। বৌমার কোনো দোষ নেই। তার যে পুরো দোষে সেটা আমি নিজের চোখেই দেখতে পাচ্ছি মা। না না, তুমি ভুল করছো বাবা। আমি বৌমাকে বলেছিলাম হ্যাঁ চর্চা করে কাজের লোক রাখার কোনো দরকার নেই। এই তো ছোট্ট একটা সংসার, এইটুকুন কাজ ও আমরা শাশুড়ি বৌমা মিলে করে নিতে পারবো। তাই করে মা, তাই বলে সমস্ত কাজগুলো আপনার জন্য চাপিয়ে দিয়ে আর তিনি নিজের সব ছেড়ে ঘুরে বেড়াবে না, কাজ সে যথেষ্টই করে। আর সাজগুজের কথা বলছো, অল্প বয়সী মেয়ে, এই বয়সে সাজবে না তার কখন সাজবে শুনি? মা আমি জানি, তাই বলে সন্তানদের অতি আদর দিয়ে তাদের একেবারে সর্বনাশ আপনি করবেন না। সর্বনাশ করছি আমি? করছেন না? ভেবে দেখুন তো মা, যারা আপনার ব্যক্তিত্বের মর্যাদা না দিয়ে বাড়িতে বিনা মাইনে ঝিল করে রেখেছে, আর আপনি তাদের কারণ সে আমার স্নেহের পাত্রী, এবারের বউ, এবারের লক্ষ্মী প্রতিভা, অচেতন মনের অধিকারী। ওরা ভুল তো করবে, আর সেই ভুলকে ভুল করে ফুটিয়ে তোলার জন্যই আর দেবতাদের প্রতিষ্ঠা করার জন্যই তো আমি মা। কিন্তু মা, কোনো কিন্তু নয় বলে তুমি এ নিয়ে কোনো চিন্তা করো না। বৌমাকে আমি ঠিক ফিরিয়ে আনবো। তাই চলুন মা, আমার আর কিছু বলার নেই। দুঃখ শুধু এইটুকু যে আমার ভুলের মাসুল করছে আমার এই বয়সী মাকে। জানি না গো, এই অন্যায় কাজের জন্য ওদের জীবনে কোনো অনুতাপের ঝড় নেমে আসবে কিনা। ওর জীবন খাতায় প্রতিটি পাতায় পাতায় প্রতিটি পাতায় অশ্রুবিন্দু দিয়ে লেখা আছে, এই বড় মাকে অশ্রুবিন্দু দিয়ে লেখা আছে,
কিন্তু তোমার বাবা মা দাদারা সবাই ভালো আছে। কিন্তু জ্যাঠাইমা, এখনো দেখায় না? আচ্ছা মা, তুমি কি পারো না একবার আমাকে মা বলে ডাকতে? মা, হ্যাঁ মা, ভাস্করের কাছে আমি সব শুনেছি। ভাস্কর এই সমাজ সংসারে একটা উপেক্ষিত ছেলে, ওটা দিয়ে তাকে আমি লাঞ্ছনা গঞ্জনা থেকে রক্ষা করতে পারিনি। কিন্তু তুমি সোনার চামচ নিয়ে মুখে নিয়ে জন্মেও তার ব্যথার সমব্যাপী হয়ে যে মর্যাদায় আসলে তুমি ওকে বসিয়েছ, তার শেষে ওকে তুমি পারবে তোমার? জানি না মা, জানি না। কারণ আমাদের সম্পর্কের কথা আমার বাপু জানতে পেরে গেছে। তাই তো আমি বাইরে তার পারমিশন ছাড়া বেরোতেই পারি না। তাই আজকে আমি কলেজে না গিয়ে এখানে চলে এলে, তাই তো? কিন্তু এইভাবে আর কতদিন চলবে মা? বেশিদিন চলতে হবে না মা, কারণ দাদা আমার বাপিকে ঠিক ঠিক মত করাবে। আর যদি একান্তই মত না করায় তবে আপনার পথ আমি মরবো, তবু আপনার মতো দেবী মাকে ছিড়ি আমি কোথাও যাবো না। না মা, না, ও কথা বলো। তো বড় লোকের মেয়ে, কিন্তু তুমি এই সংসারে তুমি বউ হয়ে আসতে চাইছো কেন? তাই নাকি? আমার তো মনে হয় এই সংসারে বউ হয়ে আসার চেয়ে গলায় দড়ি দিয়ে মরা ভালো। তাহলে একটা কথা বলুন, আমি বরং কালকে একবার আসবো, আমি বরং দড়িটা কিনে নিয়ে আসবো। তার মানে আপনিও তো বড় লোকের বোন হয়ে এই বাড়িতে এসছেন, আমার গলায় দড়ি দেওয়ার আগে আপনার গলায় দড়ি দেওয়া উচিত। হ্যাঁ, আরে অপমান আপনাকে, আরে যার মানও নেই সম্মানও নেই তাকে আবার অপমান করা যায় নাকি? ঠিক আছে, আমি তোমাকে দেখে নেবো মানুষই। তার আগে আপনি নিজের চলার পথটা ঠিক করুন, কারণ আপনি যেভাবে চলেছেন আগামী দিনের পথটা আপনার মনে সুগম হবে না। তার মানে ঘুরতে পড়ে গোবর হাসি, এ কথাই শেষে বলে। তাই বলছি এখনকারের আধুনিকা বৌমারা যে শাশুড়িকে ওই রকম করে না, তারা ওই দিন বদলের দিন যখন আসছে তখন ওই শাশুড়িরা কিন্তু তাদেরকেও কি করবে জানেন, শ্মশানের মরা কাঠ করে রাখবে। কারণ সোনার খালা করে কিন্তু ওই আলমারিতে চাবি দিয়ে তুলে রাখবে। Yes, মনে রেখো ভাই, understand? You are better understand? ঠিক আছে, আমিও দেখে নেবো তার আসলে কানি। এইবারে বউ হয়ে আসার তোর ওই হাতটা আমি তুমড়ে মুচকে ভেঙে দেবো। যার হাত ধরে এই বাড়ি আসবি সেই হাতটাকে আমি মুচকে দেবো, তখন বুঝবে এই জলে বাস করে কুমিরের সঙ্গে বিবাদ করা কতটা ভয়ানক। আরে ছোটটা করবো, এসো 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 এসো। তা, তুমি এত কেন ছোট বললে কোথায়? বাবা বললেন এই পরিবেশে থাকলে তার শরীর খারাপ করবে। একদম ঠিক করেছে, খুব ভালো করেছে। এই পরিবেশে মানুষ থাকতে পারে? সেদিক থেকে বিরাট বুদ্ধিমানের কাজ করেছে। কিন্তু বৌদি, কিন্তু এটা তো আমার পিতৃপুরুষের ভিটে। এইখানে কি আছে বলো? না আছে সিনেমা, না আছে থিয়েটার, না আছে হোটেল বার, কি নিয়ে থাকবে সে বলো তো? তা না থাক, সংসারের প্রতি একটা দায়বদ্ধতা তো থাকবে। ওই মা বাবাটাও তুমি কথাগুলো একটু বলো না তো ঠাকুরপো। আচ্ছা ঠাকুরপো, মা বুড়ো মানুষ হয়ে এই সংসারে সমস্ত কাজ করবে, আর সে কিনা আরে তাতে কি হয়েছে? সেখানের মানুষের সংসারে কাজ করতেই ভালোবাসে। কাজ না করতে পারলে তাতে ভালো লাগবে না, তাদের শরীরও ঠিক থাকবে না। কিন্তু বৌদি, আর তাছাড়া সে এলে কাজ করবে কখন বলো? তার বাচ্চা বয়সে তার গোসল করতে
ফিরে নেয় আমি তাহলে কি করব? আমার বিন্দু চেষ্টা হবে। তুমি তো জানো তোমার বাবা শুনলে এই কথাটা বিশ্বাস করবে না যে টাকাটা তোমার পকেট মার হয়ে গেছে। বৌমা বিশ্বাস করুক আর না করুক, তুই তো বিশ্বাস করি রে শঙ্কর, ঠিক টাকাটা আমি নিইনি। আমি তো তা বিশ্বাস করলে হবে না, বিশ্বাস করতে হবে তোমার বৌমাকে। কারণ এই সংসারটা আছে সেই এখন চালাচ্ছে। সেই জন্যই বুঝি বৌদির বাড়ির বেকার মানুষগুলোর একটা চাকরির ব্যবস্থা করে দিয়েছে। বৃদ্ধ বাবা পেয়েছে বাড়ির চাকরের কাজটা, আর বৃদ্ধ অসুস্থ মা পেয়েছে বাড়ির সব কাজ করা ঝিয়ের চাকরিটা। বাহ! চমৎকার! বৌদি তো সারাদিন প্রসাধন করতে ব্যস্ত থাকে, কেন সে কি পারতো না যে মাকে একটু সাহায্য করতে? সে কি করবে আর না করবে সেটা কৈফিয়ত কি তোকে দিতে হবে? কৈফিয়ত চাইছি না দাদা, আমি কৈফিয়ত চাইছি না, শুধু আমি একটু বলতে চাই, সংসারে বাস করে একে অপরের প্রতি কর্তব্য যদি না থাকে তাহলে সেটা সংসার নয় দাদা, সেটা জঞ্জাল, সেটা জঞ্জাল, সেটা জঞ্জাল। তুই তো নিজেই নিয়ে দিতে পারিস সময়টা। তা পারতাম, এ মাসের মাইনের টাকাটা যথা সময় আমি বৌদির হাতে ঠিক পৌঁছে দিয়েছি এবং দেব চিরকাল। কিন্তু তোমার কাছে আমার একটাই অনুরোধ দাদা, আমাদের বাবা মাকে তোমার কাছ থেকে তুই তো নিজেই নিয়ে দিতে পারিস। হয়তো পারতাম, অবশ্যই সময় কাজগুলো করে দিয়ে তা হয়তো পারতাম দাদা, কিন্তু সারাদিন টিউশনি ছাড়াও হাজারো কাজ আমাকে তাড়া করে বেড়ায়। তাই বলছিলাম অন্তত বাড়ির কাজের জন্য একটা দেখ ভাস্কর, এটা এমন কিছু ধনী সংসার নয় যে এক গ্লাস টাকা খরচ করে আরেকটা ঝি রাখতে হবে। আর একটা ঝি মানে মাকে তুমি এ বাড়ির একটা ঝি বলে ধরে নিয়েছো দাদা? তা কেন ধরবো? তবে খাবে, থাকবে, আর বিনামূল্যে ঝিয়ের কাজটাও করে দেবে। চমৎকার! চমৎকার! ও আজকের সমাজের শিক্ষিত মানুষ, তোমরা কান পেতে শোনো। এই এক শিক্ষিত ছেলের বিচারে বাবা মার ভাগ্য নির্ধারণ। হাসতে তোমার লজ্জা করছে না? বুড়ো হয়ে মরতে যাচ্ছ, অথচ বাচ্চা ছেলে মতন এক গাছ টাকা। দাদা, বাবার উদ্দেশ্যে আজ তোমার একই ভাষা। বলতে দে রে বাস্তব, ওকে বলতে দে। এই সমাজ সংসারে বাবাদের এটাই তো লাচ্ছু পাওনা। ঢের হয়েছে, এখন তুই আমার চোখের সামনে দেখে আমি সহ্য করতে পারছি না। আর বেশি দিন সহ্য করতে হবে না রে শঙ্কর। যে কাল ব্যাধি আমাকে ধরে নিয়েছে, হয়তো কিছুদিনের মধ্যেই আমাকে এই সংসার থেকে চিরবিদায় দিতে হবে। যখন যতদিন আমি বেঁচে আছি ততদিন আমি ঈশ্বরকে ডেকে বলবো, এই ঈশ্বর, আমার যত দুঃখ করতেই হোক, এটা তুমি সুখী রেখে থাকো, এটা তুমি শান্তি রেখে থাকো। যত সব ব্যাড সেন্টিমেন্ট ভেবেছে চোখের জল ফেললে। তোমার মন যে গলবে না তা কিন্তু আমি জানি বড়া, তা কিন্তু আমি জানি। তবু বলছি, ডাক্তারবাবু বলেছে প্যারালাইজ হয়ে বাবার পাটা পঙ্গু হয়ে যেতে পারে। তাই যদি কিছু টাকা যদি দাও। না, কথাই বলে মরা ছেলে বুকে আলকে রেখে লাভ নেই।
বাবা তো মরতেই বসেছে, এখন তার পিছনে খরচ করে লাভ কি? বলতে পারি যে টাকা খরচ করে বাবাকে সারিয়ে তুলবো, সেই টাকাটা ছেড়ে কি বাবা রোজগার করতে পারবে? দাদা তা হয়তো পারবে না, কিন্তু একটা মানুষ পঙ্গু হয়ে দিনের পর দিন মৃত্যুর দিকে ঢলে পড়ছে দেখেও কি চুপ করে থাকা যায়? তাছাড়া উপায় কি মা? টাকাগুলো ধরে যাবে ভেবো। সম্পদ, এই শিক্ষিত ছেলে, এই হিসেবটা ভালোই বুঝিস। তাই বলে জীবনের হিসেবটাও তুই টাকা দিয়ে করবি? মা, তুমি মিছেই আমাকে ভুল বুঝো। মা তোমাকে ভুল বোঝেনি দাদা, ভুল করছে ঠিক অন্য জায়গায়। মায়ের বোঝা উচিত ছিল তোমার উপর দাবিদার ততদিন যতদিন তুমি সাবালক থাকবে। ভাস্কর, কিন্তু আজকে তুমি সাবালক হয়েছ দাদা, তাই মায়ের দাবি তোমার বিকৃত শিক্ষার স্রোতে খড়কুটোর মতো ভেসে যাচ্ছে দাদা, খড়কুটোর মতো ভেসে যাচ্ছে। ভাস্কর, আর তোর বড্ড বেশি বান বয়ে যাচ্ছে না, তাই না? তবু যদি তুই নিজে মায়ের ছেলে হতি, যদি তোর জন্মের ঠিক থাকতো, শঙ্কর, যাক যাক, বড় বড় কথা বলার আগে তোর জন্মের সঠিক পরিচয় খুঁজে নিয়ে যার সারা জন্মের ঠিক নেই তার আবার বড় বড় বলি। কি আমার পরিচয় তুমি বলো না ভাগো, তুমি বলো না। এতদিন সমাজ আমার দিকে আঙুল তুলে তাকাচ্ছে, আজ আমার নিজের দাদা আমাকে আমার জন্ম পরিচয় জানতে চাই। তুমি বলো না মা, তুমি বলো এই কলঙ্কিত আমি কোথায় মা? শুধু এখন নয় মা, আজ থেকে আমি চিরদিনের মতো চুপ করে যাব, কারো সামনে দাঁড়িয়ে জোর গলায় সত্যি কথার বলার কোনো অধিকার আমার নেই মা। এই সকলের উপেক্ষায় লাথিয়ে মেরে মরা ছাড়া আমার যে আর কোনো উপায় নেই মা, কোনো উপায় নেই। তোদের তিন ভাইকে আমি সমান স্নেহ ভালোবাসা দিয়ে মানুষ করেছি, কোনদিন আমি বলতে দিইনি যে ও তোদের নিজের ভাই নয়। আর সেই ভাইয়ের বুকে এত বড় একটা আঘাত হানতে তোর লজ্জা করলো না? সত্যি কথা বললে যদি কারো মুখের আঘাত লাগে তাহলে আমার কিছু করার নেই শঙ্কর, কারণ এটা তো মিথ্যা নয়। ভাস্কর বেজম্মা, শঙ্কর, তোকে মানুষ করে যদি আমি অন্যায় করে থাকি তাহলে তাহলে তোর হাত ধরে প্রয়োজন হলে তোর পা ধরে আমি ক্ষমা চাই।
নাকে কাঁদুনি বন্ধ করে রান্নাঘরে যাও। আমি তোমার বৌমাকে নিয়ে আমি সিনেমায় যাব। শঙ্কর, আমার শরীরটা ভালো নেই শঙ্কর। আজকে রান্নাটা যদি বৌমা করে। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে মা? যে মেয়েটা বাপের বাড়ি এক গ্লাস জল অব্দি করিয়ে খায় না, তাকে কিনা ওই হাঁচের পাশে বসে রান্না করতে বলছি। ছি 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 মা, এত নিজ মনে একটু তোমার পারো রান্না করো, নইলে উপোস করে থাকবে। আমরা হোটেলে খেয়ে চলে আসবো। সন্তান পালিনি মায়ের দল, তোমরা কানে আঙুল দাও। এই চিরন্তন শাশ্বত মায়ের কথা, কুসন্তান যদি হয় তাহলে কুমাতা কখনো নয়। ভালো সোনার ছেলে আমার মতো হতভাগিনী মায়ের খুলে হবে আমার নাকি আপন কেউ না, হবে আমার নাই আপন কেউ না। ওই ভবে আমার আপন কেহ না, আমি দেশে বিদেশে ঘুরে বেড়াই, আমি দেশ বিদেশে ঘুরে বেড়াই, আমার আপন কেহ না। আমার ব্যথার কথা কেউ বোঝে না, আমার বলে বলে ঘুরে পথে পথে কথা কেউ বোঝে না, কোন সবাই বলে আমায় না ঘুমি ঘুরি
ভাই, তুই একটু রণজিৎকে দেখিস, তোর সাহচর্য পেলে সে আবার আগের জীবনে ফিরে আসতে পারবে। ওর যে নবজন্ম হবে রে ভাই, ওর নবজন্ম হবে। নবজন্ম? সকলের নবজন্ম হচ্ছে, ফিরে পাচ্ছে তার আগের জীবন। তাহলে তাহলে আমি কেন হারিয়ে যাচ্ছি এই সৌভাগ্যের অতল তলে? হে ঈশ্বর, বলে দাও কবে আবার নবজন্ম হবে না গো? কবে ফিরে পাবো আমার আগের জীবন? মানুষের কাছে প্রশ্নের উত্তর তুমি পাওনি, সেই প্রশ্নের উত্তর তুমি ঈশ্বরের কাছে চাইছো। সব কুল হারানো মানুষের ওটাই তো একটা আস্থা। যাক বলো, হঠাৎ কি মনে করে? বাপি আমাদের সবকিছু জানতে পেরে আমাদের গতিপথ থেকে রুখে সেই জন্যই তার অনুমতি ছাড়া আমার বাইরে মুখটাই নেই। তাই মানা, তাহলে আমার সঙ্গে দেখা করা হয়তো আমার আর সম্ভব হবে না। তাই তো এই চিঠি দিয়ে ভাস্কর, তুমি হাসছো ভাস্কর? তুমি ওই কথা বলতে পারবে না ভাস্কর, তুমি কোনো কথা বলতে পারবে না। তাই তুমি চিঠি লিখে করছো, তাই হয়তো পরে বলবে বাপির কথার মর্যাদা রাখতে আমার সম্পর্কে শেষ রেখা তুমি মুছে দিতে দিলাম না ভাস্কর, না। আমি তোমায় কথা দিচ্ছি ভাস্কর, আমি তোমায় কথা দিচ্ছি, আমি তোমার পায়ে করে অনুরোধ করছি, জীবনে কোনোদিন মরে গেলেও আমি তোমাকে কিছুতেই ছাড়তে পারবো না ভাস্কর, কিছুতেই না। তুমি আমি যে সারা জীবন তোকে ভালোবাসি, কিছু কিছু কথা আর কিছু পরিচয় মনে মনে চুপি চুপি দোলা দিয়ে যায়। কিছু কিছু কথা আর কিছু পরিচয় মনে মনে চুপি চুপি দোলা দিয়ে যায়। কিছু কিছু মুখের হাসি দিয়ে যায় চাওয়ার বেশি, কিছু কিছু মুখের হাসি দিয়ে যায় চাওয়ার বেশি, ভরে যায় খুশিতে তখনই হৃদয়। কিছু কিছু কথা আর কিছু পরিচয় মনে মনে চুপি চুপি দোলা দিয়ে যায়। কিছু কিছু কথা আর কিছু পরিচয় মনে মনে চুপি চুপি দোলা দিয়ে যায়। হ্যাঁ ভাস্কর, হ্যাঁ। বেশ, আমি তোমায় কথা দিলাম মানা, প্রতি সপ্তাহে চিঠি দিয়ে আমি তোমার খবর নেব। আমি যথাসময় প্রত্যেকটা চিঠির উত্তর দিই। আজ তাহলে আমি আসি। হ্যাঁ ভাস্কর, হ্যাঁ। মানুষের যে শ্রেষ্ঠ আশ্রয় পদ তুলে দিয়ে আমি তোমাকে বলে গেলাম, তুমি
আমি এসেছি চুরি কিংবা ডাকাতি খুনের তল্লাশি করতে। আপনি আপনাকে যেভাবে ডেকে পাঠিয়েছেন ব্যাপারটা কিন্তু সেটাই দাঁড়ায়। ও আই সি। শুনুন দাদাবাবু, আমার একটা এফআইআর করার আছে। হ্যাঁ ঠিক আছে, থানায় গিয়ে লিখে আসবেন। দেখুন মিস্টার চ্যাটার্জি, আপনি থানায় তো নতুন এসছেন, তাই হয়তো আপনি জানেন না আগের যে দাদাবাবু ছিল সে আমার বাড়িতে এসেই। দেখুন মিস্টার মুখার্জি, কে কি করতেন তা আমার জানার দরকার নেই। হ্যাঁ, তবে আমি শুধু একটা কথা আপনাকে জানিয়ে দিতে এসেছি, এই থানার ওসি হিসাবে আমার একটা যথেষ্ট দায়িত্ব রয়েছে, তাই ও কারণে আমাকে ডেকে পাঠাবেন না, আর ডাকলেও আমি কিন্তু আসবো না। হ্যাঁ কি বলছিলাম যেন? হ্যাঁ যাক বলুন, এখন আমার স্বপ্ন সমস্যাটা কোথায়? আমি চাই আজ আপনি এই ভাস্কর দত্তকে অ্যারেস্ট করুন। সেটা কি আপনার কোথায় নাকি? না, মানে সে একটা ভিখারির ছেলে হয়ে আমার মেয়েকে বিয়ে করার স্বপ্ন দেখে। তাই নাকি? তাহলে তো আপনি আপনার নিজের ঘরটাকে সামলাতে পারেন, কারণ প্রেমের ব্যাপারে নিশ্চয়ই একজন অপরাধ নয়। কিন্তু কোনো কিন্তু নয় মিস্টার মুখার্জি, ভালোবাসা কিন্তু কোনো পাপ নয়, আর কোনো অন্যায়ও নয়। ভালোবাসা হচ্ছে এক প্রকৃতির দান। আরে ভালো তো তারাই ভালোবাসে যাদের মধ্যে প্রেম প্রীতি ভালোবাসা সর্বদা বিরাজ করে। তাই তাই প্রেমের ব্যাপারে কাউকে আমি অ্যারেস্ট করতে পারি না। আপনি কি ভাস্কর হয়ে গেলে ওখানেও কি করতে চান নাকি? না, আমি শুধু সত্যি কথাটা বলতে এসেছি। আর শুনুন, এরপরেও যদি আমাকে অ্যারেস্ট করতে হয় তাহলে কিন্তু আমি দুজনকেই অ্যারেস্ট করবো, মানে ভাস্কর বলুন, তার সঙ্গে আপনার মেয়ে মানা। বলুন বলুন কত টাকা পেলে আপনি ওই ভাস্করকে অ্যারেস্ট করবেন? এই কত টাকা আছে আপনার কাছে? লাখ লাখ কোটি কোটি টাকা আছে। মনে রাখবেন মিস্টার মুখার্জি, আজও সমাজে অনেক সৎ পুলিশ অফিসার রয়েছে। আপনারা যেভাবে ন্যায্য বিনিময়ের অন্যায্যের পয়সা দিয়ে আর সেই অহংকারের লাখ লাখ কোটি কোটি টাকা দিয়ে একজন আদর্শবান মানুষের বিবেক আপনি কিনতে পারেন না। নমস্কার। দাঁড়ান, চা খেয়ে যাবেন। সরকার আমাকে যে বেতনটা দেয় না, আমি সেই টাকা দিয়ে ওই মোড়ের দোকানে চাটা আমি খেয়ে নেব। ওকে নমস্কার। শালা শালা বেড়াল বলে আমি মাছ খাবো না। আচ্ছা, আমি অভিনন্দন মুখার্জি তোমার সততার সাধুতার মুখটাকে যদি আমি ট্রেনে খুলে দিতে না পারি। আপনি ভাস্করের মুখ শুনতে বাবা, আখির আপনার লাভই হবে। সেই চিন্তা করেই আমি থানার ওসিকে এখানে ডেকে পাঠিয়েছিলাম, কিন্তু সফল হতে পারেননি। এই তো আমার একটা প্রস্তাব, ছোট ছেলে ভেবে উপেক্ষা না করেন। বলো বলো কি তোমার প্রস্তাব? ভাস্করকে শাস্তি করতে হলে ওর ভাঙতে হবে মনোবল। যাদের সহযোগিতায় আজও এত জনপ্রিয়, তাদের একে একে ওর পাশ থেকে সরিয়ে দিন। প্রয়োজন হলে 20-50,000 টাকা খরচা করুন। কিন্তু লয়ে কোনো কিন্তু নয় বাবা। সেই জন্য ভাস্করের সবচেয়ে হিতাকাঙ্ক্ষী মহিলা সমিতির নেত্রী সুশীলা ভট্টাচার্যকে আমি ডেকে এনেছি। আপনি তার দুর্বলতার কানে আঘাত করে বেশ বেশ, তোমার কথাই মেনে নিলাম। তবে আজ থেকে শুরু হোক ওই ভাস্কর নিধন যজ্ঞ। হঠাৎ বিরোধী পক্ষের লোকে আমাকে দর্শন করেছে। কিন্তু কেন? দরকার না থাকলে কি আমার বাড়িতে আসতে নেই সুশীলা? তা নয় কাকা বাবু, তা বলুন এখন যে আমাকে কিসের দরকার? না,
দরকার দরকার তেমন কিছু নয়, এই একটু পারিবারিক ব্যাপারে খোঁজ খবর করছিলাম। হ্যাঁ, ভালো কথা সুশীলা, তোমার ছোট বোনের বিয়ে হয়ে গেছে? তার বিয়ে কোথায় দিলে? এখনো তার বিয়ে দিতে পারিনি। সে কি, তার বিয়ের বয়স তো পেরিয়ে গেল, তবুও তার এখনো বিয়ে দিতে পারোনি? কি করবো বলুন কাকা, বাবার অবস্থা আপনি তো জানেন, তারপরে আমার কারখানাটা বন্ধ, আর পার্টি থেকে কটা টাকাই তো আমি পাই বলুন। তাই বলে তুমি একজন আদর্শবান নেত্রী হয়ে তোমার কর্তব্যের প্রতি অবহেলা করতে পারো না সুশীলা। যাক, শোনো, তোমার বোনের তুমি বিয়ের ব্যবস্থা করো, আর টাকার জন্য চিন্তা করতে হবে না, যত টাকা লাগে আমি দেব। কিন্তু কাকা বাবু, এটা সংকোচের কি আছে দিদি? বোনকে সুখী করতে মানুষ কত কি করছে, আর তুমি নয় কিছু টাকা নেবে। বেশ তো, আরে ধার হিসাবে তোমার যদি নিতে এতই সংকট, তাহলে ধার হিসাবে নাও, একটু একটু করে নয়, পরে আমাকে শোধ করে দেবে। তাই হবে কাকা বাবু। হতভাগে এই বোনটাকে সুখী করবার জন্য আপনার কাছ থেকে আমি টাকা ধারই নিই, তবে পরে আপনাকে আমি কিছু কিছু করে টাকাটা শোধ করে দেবো, কেমন? কারণ কারোর কাছে ঋণী থেকে বোনকে কোনোদিন সুখী করা যায় না কাকা বাবু, কোনোদিন কোনোদিনও সুখী করা যায়। ঠিক আছে সুশীলা, টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আপনি কি করতে চাইছেন বাবা? লোহিত, লোভ মানুষকে নরকে টেনে নিয়ে যায়, আর আমার টাকা ওই সুশীলা ভট্টাচার্যকে ভাস্করের কাছ থেকে টেনে নিয়ে আসতে পারবে না। বাবা, আপনি টাকা দিয়ে ওর মাথাটাকে আমি কিনে নিলাম, যেমন কিনে রেখেছি ওই ভাস্করের দাদার বৌদির মাথাটা। দাদা আমার টাকা খেয়ে ওই ভাস্করকে বাড়ি থেকে লাথি মেরে দূর করে দেবে, আর তখন ওই মহিলা সমিতির নেত্রী সুশীলা ভট্টাচার্য আগামী ইলেকশনে আমাকে জেতাতে সাহায্য করবে, আর তখন এই সমাজের সকলের কাছে ও হবে একটা ঘৃণার পাত্র, আর অসহায় পঙ্গু হয়ে যাবে ওই ভাস্কর দত্ত, আর তখনই একটা মক্ষম চলে মানার চলার পথটাকে আমি নিষ্কণ্ঠ করে দেব। ভাস্কর দত্ত, তোমার আমি ডানাত কেটে নিয়েছি, এরপর একে একে তোমার সব অঙ্গগুলো কেটে নিয়ে তোমায় আমি পঙ্গু করে দেবো, আর সেই সঙ্গে আমার বোনকে বিয়ে করার সাথ আমি চিরতরে গুটিয়ে দেবো। বিদুনাথ জীবনের সব কিছু ছবি না সেই স্মৃতির পথ পেয়ে আমি হেঁটে চলেছি। ভাস্কর আর আমি, ভাস্কর ভাস্কর মানা, ওই মানা, এই তো মানা, বাপি, মানা, আমি জানতাম তুমি বড় হয়েছো, কিন্তু এত বড় হয়েছে তা তো জানতাম না। কেন বাপি, কি হয়েছে? কি হয়েছে? যা হতে আর বাকি নেই তাই হয়েছে। বলতে পারো এই চিঠিটা কে কাকে কোন উদ্দেশ্য করে লিখেছে? না বাপি, আমি তো ঠিক জানি না। তোমার বালিশের নিচ থেকে এই চিঠিটা পাওয়া গেছে, আর এই চিঠিটা যে তোমাকে উদ্দেশ্য করে লেখা সেটা বুঝতে আমার একটু অসুবিধা হয়নি। বাপি, তাহলে আমি
এই চিঠিতে লেখা আছে ইতি তোমার স্বামী। আমি জানতে চাই তোমার এই খেলা ঘরের স্বামী নামক আসামিটাকে। আমি জানি না বাবা, আমি জানি না। কিন্তু আমি জানি এই যে স্কাউন্ডার ভাস্কর দত্ত। কিন্তু ভুলে যাও না মানা, তুমি যা আকাশ কুসুম কল্পনা করেছো তা কোনোদিনও সফল হবে না, কোনোদিনও সফল হবে না। তোমার সেই স্বপ্নের জাল আমি দুঃস্বপ্নের ছুরিতে কেটে ফালা ফালা করে দেব। কোনো কিন্তু আমি শুনতে চাই না, শুধু আমি তোমাকে শোনাতে চাই ভাস্করের সাথে তোমার এই পুতুল খেলার বিয়ে আমি মানি না। ভবিষ্যতে কোনোদিন আর ভাস্করের সাথে কোনো যোগাযোগ রাখার চেষ্টা করবে না। আমি পারবো না বাপি, আমি পারবো না। এত সাহস, এত সাহস তোমার হলো কি করে? আমার মুখের উপরে তুমি কথা বলছো? বেশ বেশ, আজ থেকে তোমার স্কুল, কলেজ, বন্ধু বান্ধব, আত্মীয়, মার্কেটিং, শপিং সব জায়গায় যাও। মনে রেখো না, আজ থেকে তুমি হবে গৃহবন্দী। দেহটাকে আটকে রাখবে বাবা, কিন্তু মনটাকে কি দিয়ে আটকে রাখবে? এই মনটাকে যারা বাজারের পণ্যের মতন যেখানে সেখানে বিক্রি করে বেড়ায়, তাদের এই মন নামক বস্তুটা আমার কাছে মারা গেছে। সে মৃত জিনিসের উপরে এতটুকুও মনে রেখো না। এটা এটা কোন পাগলের প্রলাপ নয়, এটা এটা আমার আদেশ। কথাটা ভালো করে মনে রেখে দিও। দাদা কি হবে, দাদা কি হবে? পাগলি কোথাকার, ভালোবাসবি অথচ আঘাত সহ্য করতে পারবি না, তা কি কখনো হয়? দাদা মনটাকে শক্ত কর, মনটাকে শক্ত করে এইভাবেই তৈরি কর। যে কোনো বাধা বিপত্তি অতিক্রম করে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছে যাব। তা বুঝি আর সম্ভব নয় দাদা, কারণ বাপি সব কিছু জানতে পেরে গেছে। বাপির ওপর, মুখের ওপর কথা বলার সাহস আমার নেই। তাই নিজের ঘরে শুয়ে আমি নীরবে চোখে জল ফেলা ছাড়া আমার আর কোনো উপায় নেই। তাই বলছি দাদা, সকালবেলা আমি বলে যাচ্ছি, তুমি আমার দাদা, তুমি আমার বন্ধু। তাই বলছি এই অভাগের বোনের জীবনের চাবি কাঠিটা আমি তোমার উপরে দিয়ে গেলাম দাদা। তুমি দেখো দাদা, তুমি দেখো। চলে গেল, কিন্তু এই আমি কোন উভয় সংকটে পড়লাম। একদিকে ওই বাবার অহংকার, আর অন্যদিকে একমাত্র আদরিনী বোনের জীবন মরণ। আমি এখনই কি করব, কে বলে দেবে? আমি বলে দেব। আপনি নিশ্চয় আমি একমাত্র পারি। তোমাকে বলবো, তোমার বাবাকে যাও নিশ্চয়ই ডেকে দেবো, কিন্তু তার আগে জানতে চাই বাবাকে কোন মত বল্লভে ভদ্রলোক মানে? তুমি আমাকে ভদ্রলোক মনে করো? জানো, রাশি রাশি টাকা পেল্লার বাড়ির মালিক, এ তোমরা জানবে।
তুমি অবশ্য জানো, সেটা জানে তোমার বাবা। আপনি বসুন, আমি ডেকে দিচ্ছি। মনে রাখবেন, আপনার কারণে যদি এই সংসারে নতুন কোনো অশান্তি সৃষ্টি হয়, তাহলে আপনার কন্ট্রোলে চেপে আপনাকে আমি চিরদিনের মতো স্তব্ধ করে দেব। ওই স্তব্ধ করে দিতে আমার হাত একটু তো কাঁপবে না। আগুন জেলে দেব, বলে কিনা আমার কণ্ঠলালে চেপে ধরবি। আমার বাবার আভিজাত্যের তলায় তুলে ধরবো আমি। কত ভীষণ ভয়ঙ্কর। তুমি আমাকে ডাকছো? এই আগে অধমের নাম শ্রীযুক্ত নিতাই চন্দ্র চাকলা। যে আমার মেয়েকে বিয়ে করার প্রস্তাব পাঠিয়েছিলে? না না না, সেদিন আমি এ ভুল করেছি, কিন্তু আজ এসেছি আমি ভাস্কর আর মানার ব্যাপারে দু একটা কথা বলছি। দেখো নিতাই, এর আগে তুমি যে ভুল করেছিলে তাতে আমার উচিত এক্ষুনি তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেয়া। কিন্তু তুমি যে একটু ভাস্করের বিরুদ্ধে আমার সাথে কথা বলতে এসছো, তাই আমি তোমাকে ক্ষমা করে দিলাম। বলো বলো কি বলতে চাও? অপরাধ নেবেন, ভাস্কর আর আপনার মেয়েকে নিয়ে এই গ্রামের দিকে কয়েকদিনের মধ্যে আপনার সুনামে একটা পুরো কালি পড়ে সার্প দিয়েও দুলে হবে না। তাই বলছিলাম, বলো বলো তুমি কি বলতে চাও? অবিলম্বে একটা যে কোনো একটা শুভ দিন দেখে সমস্ত আপনার মেয়ের বিয়ে দিয়ে দিন। কথাটা তুমি তো মন্দ বলনি, কিন্তু কিন্তু এত তাড়াতাড়ি আমি মেয়ে পাই কোথায়? কেন কেন